আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং শ্রদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলা সমতুল্য, ওনাদের আমার প্রণাম, মায়েদের প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা, সমবয়সীদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। আমি বলতে চাইছি যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের বাবাদের সম্পদ, এটা হচ্ছে সোজা কথা। হরি গুরুচাঁদ ঠাকুর যে সম্পদ দিয়ে গেছেন, অশোকদা একটা কোশ্চেন রেখেছিলেন যে হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, এর ব্যাখ্যাটা একটু শুনতে চাই। আমার আলোচনার মাধ্যমে আমি এক কথাতেই উত্তর দিয়ে দিব যে সকল আগে 1950 সালের 26শে জানুয়ারির আগে পর্যন্ত ধর্মীয় গ্রন্থ অনুযায়ী সারা ভারতবর্ষ পরিচালিত হতো। কোনো যদি কেউ কোনো দণ্ডবিধি মানে কোনো বিচার ব্যবস্থা হতো, সেটা মন্দিরের আইন অনুযায়ী হতো। সেখানে উচ্চবর্ণীয় ব্রাহ্মণরা প্রায় আজ থেকে 3500 বছর ধরে শাস্তি বিধান করত। আর 3500 বছর আগে এই ভারতবর্ষে মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, সেটা প্রত্নতাত্ত্বিক বিভাগে ইংরেজরা এসে খুঁড়ে বের করেছে। সেটা ছিল মহেঞ্জোদারোতে, হরপ্পা সভ্যতায়। আপনাদের বাড়িতে যদি ইতিহাসের বই থাকে, দেখবেন 6 নম্বর পেজে এই কথাটা লেখা আছে। একটু আপনারা খুলে বের করে দেখবেন প্রত্যেকে। আমি যেটা যেটা বলবো বইয়ের পাতাগুলো আমি বলে বলে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তাহলে এই যে আমাদের এই ইতিহাসটা জানা গেল, আমরা নিশ্চয়ই আমাদের ইতিহাস আছে, আমাদের বাবা মা আছে, তার ঠাকুর দাদা এরকম আছে তো পিছিয়ে। তাহলে ইতিহাসটা ধরে আমরা সামনে বর্তমানের দিকে যেতে পারবো। আমি খুব সংক্ষেপেই বলবো, আপনারা হয়তো নিশ্চয়ই অনেক অধৈর্য হয়ে গেছেন, অনেকক্ষণ হয়ে গেছে। তাহলে এই যে আমরা ইতিহাস বই থেকে এটা পেয়ে যাব কি যে ব্রাহ্মণরা কত বছর এই দেশে এসছে। ব্রাহ্মণরা এই দেশে এসছে খাইবার গিরি পর্বতের ডিঙিয়ে। ওরা ছিল একটা মানে ওদের দেশ যেখানে ছিল ইরানের ওইদিকে অগ্নিগর্ভ হয়ে যায়, তো ওরা সারা দেশে ছড়িয়ে পড়ে। মেয়েদের ওরা আনতে পারেনি, নিজেরা পালিয়ে ঘোড়ার পিঠে করে এই দেশে এবং লোহার অস্ত্র নিয়ে এই দেশে আসে। এবং আমাদের যে মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থায় মারামারির কোনো ব্যবস্থা ছিল না। মায়েরা খুব সরল সহজ বিচার ব্যবস্থায় সেই যেটা হতো সেটা শুধু ইতিহাস বই থেকে পড়ে নেবেন, আমি ওটার ব্যাখ্যা দেবো না, শুধু একটু পড়ে নেবেন যে ওই বইখানেই লেখা আছে কিভাবে মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হতো। তাহলে ব্রাহ্মণরা আসার আগেও ভারতবর্ষে কিন্তু মানুষ ছিল, ইতিহাস ছিল। এবং গৌতম বুদ্ধের শাসন ব্যবস্থা আমরা কিন্তু ইতিহাসে পড়তে পাই। তাহলে গৌতম বুদ্ধের যে শাসন ব্যবস্থা ছিল, গৌতম বুদ্ধের যে কথা ছিল, সেটা আপনারা জানেন, বুদ্ধাং শরণাং গচ্ছামি, মানে জ্ঞানের শরণাপন্ন হন। আমরা এখন বাংলা ভাষায় যেটাকে পুজো বলি, ওই সময় ব্যাখ্যা ছিল পু মানে জ্ঞান, জো মানে জানো, মানে জ্ঞানকে তোমরা জানো, পুজো। আর এখন আমরা পুজো, ওটা জ্ঞানের বদলে আমরা পুজো দিয়ে ফেলছি। জ্ঞান খোঁজাখুঁজি করার আমাদের টাইম এখন নেই। এটা কেন করে দিয়েছে? আমাদের ঘরে ধান নেই, চাল নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আর আমাদের যারা এই যে মহেশডাঙ্গা ক্যাম্পে কালকে আমি কোর্টে বসে আছি, তো কোর্টে ওইখানে কোর্টের যারা লয়ার আছে তারা, আমার 11 নম্বর জাজ কোর্টে ওখানে 15 জন মতো লয়ার বসে, তার মধ্যে আমি সবার ছোট, যেহেতু আমি অল্প দিন লয়ার হয়ে অল্প দিন গেছি। তো ওরা আলোচনা করছে যে এই রিফিউজি কলোনির পাশে বাড়ি। পরিচয়টা হচ্ছে একজন এসছে কেস নিয়ে, তার মেয়ের ডিভোর্স নিয়ে, তা পরিচয় দিচ্ছে বর্ধমান নবপল্লী রিফিউজি কলোনির পাশে বাড়ি। বুঝতে পারলেন তো পরিচয়টা? শুনে আমার ভীষণ কিন্তু খারাপ লাগছে। যা রিফিউজি কলোনি মানে আমরা কিন্তু এখনো মহিডাঙ্গা ক্যাম্প মানে হচ্ছে খাতা কলমে রিফিউজি কলোনি, মানে পাল্লা ক্যাম্প মানে হচ্ছে রিফিউজি কলোনি। পারিজাতনগর যদি হয় তাহলে আরও একটু কুমা নাম হচ্ছে, কারণ পারিজাতনগর অল্প দিন বসতি হয়েছে, তা ওরা নামের সাথে জুড়ে দিচ্ছে অল্প অনুবেশকারী পাড়া পারিজাতনগর। আমি কিন্তু সেই পাড়ার মানুষ, এরকম কথা আমি শুনছি। তো এবার এইটা আমি বললাম বাবাদের সম্পত্তি, কারণ এই কথাটা আমরা কিন্তু ব্রাহ্মণরা যেসব পুজো দিয়ে যায় আমাদের বাড়িতে এসে, যেসব পুতুলের পুজো দিয়ে যায়, ওরা হচ্ছে পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে যায়, ওটাতে আমরা বিশ্বাসী হয়ে গেছি। কিন্তু মানুষের মধ্যে প্রাণ বা শিক্ষা ওরা দিতে চায় না, কারণ ব্রাহ্মণরা তো ওরা থেকে বংশ বলে নিয়ে আসেনি, ওরা নিজেরা আসছে। আর হচ্ছে মুসলমানরাও ভারতবর্ষে প্রবেশ করে এসছে। আপনারা যারা ইতিহাস পড়েছেন একটু আধটু, কই মেয়েটাও, তুমি কতদূর পড়েছো মা লেখাপড়া? হ্যাঁ, কলেজ কমপ্লিট। তাহলে আমি ইতিহাস ঠিকঠাক বলছি তো? হ্যাঁ না, মাথা নাড়বে, আমার কথা শুনবে। তাহলে পানিপথের যুদ্ধে মোগলরা আসে, আর তার আগে আমাদের দেশে 2500 বছর আগে কারা আসে? যারা আসে মোহাম্মদ বিন তুগলকের বংশধররা আসে, মোহাম্মদ ঘুরিরা আসে 1206 খ্রিস্টাব্দে এই দেশ শাসন করে।
আর লাস্ট আমাদের যে বুদ্ধের যে 6টা বিশ্ববিদ্যালয় কে ভেঙেছিল? মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। কে প্ররোচনা করেছিল? ব্রাহ্মণরা। বাংলা ভাগ কে করেছিল? শ্যামাপ্রসাদ মুখার্জিরা ইংরেজদের কাছে দরখাস্ত লিখেছিল। আমাদের লোকরা করেছিল? আমাদের লোক অত কিছু সাথে পাচ্ছে যায় না। এটা আমাদের একটা মানে এখনো পর্যন্ত আমাদের মানুষ ভাবতেও পারছে না আমাদের সম্মুখে বিপদ আছে না সুপদ আছে। আমি এখানে এসেছি এই জন্য বারবার বলছি, এটা আমাদের বাবাতে সম্পত্তি। আমি দাঁড়িয়ে আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, আমরা কি ভালো আছি? আমরা কি বন্ধ আছি? আমাদের কি কিছু সমস্যা আছে? এইগুলো আলোচনা করা শুরু করে এবং সমস্যার সমাধান সবাই একত্রিত হয়ে যদি খোঁজা হয় তাহলে খোঁজা পাওয়া যাবে। তার উদাহরণস্বরূপ যখন রামকান্ত বৈরাগী একা মার খায়, অন্নপূর্ণা মার কাছে আসে। উদাহরণস্বরূপ অন্নপূর্ণা মা তখন খোঁজ খবর না পেয়ে বলেছিলেন, আমার পেট থেকে যখন ছেলে মেয়ে হবে ওদেরই কাউকে আমি এই সমাজকে রক্ষা করতে বলবো। তার মধ্যে খুঁজে খুঁজে ওনার মেজ ছেলে হরিদাসকে, হরিচাঁদ ঠাকুরকে বললেন যে এই সমাজের ধর্ম নেই, মানে বিচার ব্যবস্থা নেই। তখন ধর্মীয় আইন কানুনে বিচার হতো, এখন কোথায় হয়? থানা, কোর্ট, সেশন কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত বিচার ব্যবস্থা হয়। তাহলে তখন এইগুলো ছিল না, সংবিধান হওয়ার আগ পর্যন্ত ওইভাবেই বিচার হতো। তাহলে তখন কিন্তু অন্নপূর্ণা মা উনার ছেলেকে বললেন। আর হরিচাঁদ ঠাকুর বাড়ি বসে আমাদের এইসব কথা বলা চলতো না, কারণ বুদ্ধের কথা যদি কেউ প্রচারে থাকতো তার মা মুন্ডুর দাম ছিল 1000। আর যদি কেউ যায়, কেউ যদি বলে জিভ কাটে দাও, কেউ যদি যায় তার ঠ্যাং কাটে দাও, কেউ যদি দেখে তো চোখ উপড়ায় দাও, এরকম এরকম নীতির বিরুদ্ধে এরা করেছিল। লীলামৃততে পড়ে দেখবেন, যদি ইতিহাস না পড়তে পারেন লীলামৃত শুনবেন, ওইখানে ভালো করে ব্যাখ্যা করে একটু পড়ে দেখবেন। বল্লাল সেনের অত্যাচারটা লীলামৃততে কিছুটা লেখা আছে, যে বুদ্ধের লোকদের কিভাবে অত্যাচার করছিল। তাহলে এই যে জুলুমানা আমাদের প্রতি ছিল, এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখনো জুলুমের মধ্যে আছি কি নেই? আপনারা বলবেন, যদি আছি তো আলোচনা করবেন, না এই পর্যন্ত আছি তো বটে। আমরা কি ভালো আছি কি মন্দ আছি? আপনারা বলেন, আমাদের কি ওখানে গেলে বাঙাল বলে কি বলে না? এই পশ্চিমবাংলায় সবাই বাংলা কথা বলে, কিন্তু বাংলাদেশ থেকে আগত মানুষরা কেন বাঙাল? একসময় তো পশ্চিমবাংলা, পূর্ব বাংলা 1911 সালের আগে এই দেশে কি হলো? এই কলকাতায় শাসন ব্যবস্থা ছিল, সারা ভারতবর্ষ শাসন করতো। পুরা প্ল্যানিং করে কারা? মুসলমানরা আর ব্রাহ্মণরা। ওই যে ইতিহাসটা কেন বললাম, মুসলমানরা আর ব্রাহ্মণরা ওরা প্ল্যানিং করলো যে এই দেশের যারা মানুষ এসটি এসসি ওবিসি যাদের বলে, আপাতত এসটি এসসি ওবিসি শুধু বাঙালরাই না, এর সাথে সাথে আরো 1500 সাবকাস্ট আছে। মুচি, মেথর, ধোবি, কোলা, কোল, মুন্ডা, এরা কিন্তু প্রায় প্রত্যেকেই হচ্ছে গিয়ে এসসি কমিউনিটি। আদিবাসী কমিউনিটির যারা, তারা হচ্ছে 1000 সাবকাস্ট। এই যে সাবকাস্ট আর ওবিসিরা 5200 সাবকাস্ট। এই সাবকাস্ট মিলে ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর এবং মন্ডল কমিশনের রিপোর্টের কথা দাদা আলোচনা করেছিলেন, এই রিপোর্ট পেশ করেছিলেন। এখন আমি সরাসরি চলে আসি, আমাদের আপাতত যে সমস্যাটা হচ্ছে 2002 সালের ভোটার গণনার একটা পরিস্থিতি। বললে বলবেন এখানে রাজনীতি হবে না, তা না, বাবাতে সম্পত্তি। গুরুচাঁদ ঠাকুর নিজেই বলেছেন, রাজশক্তি না থাকলে হাতে কিছু হবে না। রাজা যদি হতে চাও ধরো রাজ ভাব, ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব। রাজশক্তি মূল শক্তি কহিনু নিশ্চয়, রাজশক্তি বিনা কিছু বড় নাই হয়। জাতি ধর্ম যাহা কিছু উঠাইতে চাও, রাজ ক্ষমতা থাকলে হাতে যাহা চাও তাহা পাও। আমরা যদি এতদিন সবাই মিলে চিন্তা করতাম পুজো দিয়ে আমরা মঙ্গল আনবো, না করে আমরা যদি ভাবতাম আমরা যে কোনো একটা দলে সবাই মিলে যাব, আমাদের অধিকার ছিনায় আনবো। আমি বলছি না যে আমি যে পার্টির কথা বলছি আপনারা সেখানেই আসুন, আপনারা যে কোনো পার্টিতে যান, তাহলে আপনারা কিন্তু সেখান থেকে ছিনাতে পারতেন। আজকে অধিকাংশ লোক আমাদের এই দিকে সবাই বিজেপির দিকে ঝুঁকে আছে, কিন্তু বিজেপির কাছেই কি আমরা ঠিকঠাক করে বলতে পারছি যে আমাদের কিন্তু ওইসব হবে না? আমরা এই দেশে ছিলাম, শ্যামাপ্রসাদ ভাগ করেছে, আমরা ওইসব মানি না, আমাদের এইখানে স্থায়ীভাবে আমাদের লিখিত দিতে হবে। না না, সারাদিন কি ভাবছে, অমুক পুতুল আসছে, ওই পুতুল আমাদের এইসব দিয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি আপনার বাড়ির দলিল পড়ুন, আপনার ভোটার কার্ড পড়ুন, আপনার রেশন কার্ড পড়ুন, প্রতিদিন ছেলে মেয়ের সার্টিফিকেটগুলো পড়ুন, মিল আছে কিনা। যদি না মিল থাকে চাকরি হবে না। যদি আপনার স্বামী চাকরি করে, আপনি পেমেন্ট পেনশন অর্ডার যাকে বলে পেনশন, ওই যোজনায় আপনার নাম থাকবে না। এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার। আমি হয়তো যখন শুধু লেখাপড়া জানতাম না, হরিচাঁদ ঠাকুরের প্রচার করতাম, তখন আমি এগুলো জানতাম না। এখন অফিস আদালতে ঢুকে দেখেছি গ্রামের থেকে বেশি সমস্যা অফিস আদালতে, যেখান থেকে আমাদের মানুষের এমনভাবে দরজা আটে দিয়ে আছে যে কোনো অধিকার নিয়ে আনতে পারছে না। অলরেডি একটা মেয়ে এটা মানে ফেসে গেছে, এই দেশীয় কমিউনিটির লোক,
সেই মেয়েটার কিছুতে কেস হবে না, তার বাবার পয়সা নেই, এদেশীয় লোক। দিয়ে আমি সবগুলো উকিলকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, স্যার এটা তো ফ্রি লিগাল এড পাবে। বাবা সাহেব আম্বেদকর 39-এর এ ধারায় লিখে দিয়ে গেছে যে যার অর্থ নেই, যার কিনা কাস্টে ছোট, তাদের কাছে অর্থ নেই এবং মহিলা, এরা হচ্ছে ভারতবর্ষে ফ্রি লিগাল এড পাবে, এদের জন্য টাকা সংবিধানে সংরক্ষিত আছে, তো ওখান থেকে একটু করে দেন। একের পর এক যখন বলতে থাকলাম, তখন আমাকে বলতে থাকলো এক আম্বেদকর কোর্টে এসে উপস্থিত হয়েছে। বুঝতে পারলেন তো, এক আম্বেদকর কোর্টে এসে উপস্থিত হয়েছে। তো আমার যে সিনিয়র আছে তাকে আমি গিয়ে বললাম, দেখুন স্যার, আমি এত বয়সে কেন লেখাপড়া শিখলাম জানেন? অর্থের অভাবে না। আমি তো যে কোনো বাড়ি গেলে 20,000 টাকা দেবে থালা বাসন ধুতে গেলে, কি মহিলাদের 20,000 টাকা দেয় না থালা বাসন ধুতে কলকাতায় গেলে? তাহলে আমাকে কি দিত না? না, 15,000-ই দিত। তাহলে দিত তো। তাহলে আমি এই যে ছুটে ছুটে এই স্কুল কলেজের দুয়ারে বড় জায়গায় পড়েছি জানেন? আমার সমাজের বহুত সমস্যা, আমার সমাজের লোক সেটা অনুধাবনও করতে পারে না, এবং অনুধাবন করতে তাদের বোঝানো হয় না। এমন ভাবে তাদেরকে গিট্টি মেরে রাখা আছে। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি। তার নাগরিক যাতে কি পায়? সামাজিক সম্মান, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সুযোগের সমতা, এগুলো যেন পায়। কবে থেকে? ডেটটা দিয়ে আছে 1949 সালের 26শে নভেম্বর। এই দিন থেকে সবাই সমান অধিকার পাবে এবং মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য লেখা আছে, কিন্তু বাচ্চাদের দুঃখের বিষয়ে পড়ানো হয় না। যদি 5 নাম্বার থাকতো, যে সংবিধানের প্রস্তাবনা লিখলে 5 নাম্বার থাকতো, যদি কংগ্রেস সরকার চালু করে দিত, এতদিন ভারতবর্ষের মানুষ, সমস্ত মানুষ শিক্ষিত হতো। এবং এই সব কিন্তু এই মানে বিজেপি সরকারের এসে বলা লাগতো না ঘরে ঘরে পুজো করো, মন্দির করো আর ভোট দাও, আমার এটা বলা লাগতো না। বলতো যে তোমরা লেখাপড়া শেখো, স্কুল বানাচ্ছি। মমতা দিয়েও এই পুজোতে পয়সা দিত না, সবাইকে কাজ আর কারখানা দিত। মহিলডাঙ্গা ক্যাম্পে 4টে কারখানা, পাল্লা ক্যাম্পে 10টা কারখানা। আর এই মদের ভাটা চালু করে ভোট চাওয়া লাগতো না, আর লটারি বেচেও ভোট চাওয়া লাগতো না। সরকারের এই কারণেই, মানুষকে অশিক্ষিত করে ফেলার কারণে মদ খাইয়ে ভোট নেওয়া লাগছে এবং মহিলাদের কাছে ভোট নিতে হচ্ছে জন্য বিভিন্ন পুজো আজা ভান্ডার 500 টাকা চালু করে ভোট নিতে হচ্ছে। এই ভোট বাবা সাহেব আম্বেদকর দিয়েছে। আমি অনেক বাড়ি বই দিয়েছি, বাবা সাহেব আম্বেদকর, গুরুচাঁদ ঠাকুর কত মেহনত করে আমাদের ভোট এনে দিয়েছে। বলবেন গুরুচাঁদ ঠাকুর কি করে দিয়েছে? গুরুচাঁদ ঠাকুর কিছু সংগঠনের লোক বানিয়েছিলেন যারা ব্যারিস্টার হয়েছিল। যোগেন্দ্রনাথ মণ্ডল উল্লেখযোগ্য, যিনি অবিভক্ত ভারতের আইন মন্ত্রী ছিলেন, এবং বাবা সাহেবকে নিয়ে এসে উপেন মল্লিকের সিট খালি করে বাবা সাহেবকে সংবিধান সভায় পাঠানো হয় এবং সংবিধান লিখিত হয়। বাবা সাহেব সেখানে লিখেছিলেন যে আজকে পূর্ব বাংলার লোক বুঝতে পারছে না, 40 বছর পরে বুঝবে। ওরা এসে 6 মাস থাকলে এবং আবেদন করলেই এরা এখানকার ভোটার হবে এবং ভোটারই নাগরিক হবে। যদি 95 সালের ভোটার কার্ড কারো ঘরে থাকে, ফার্স্ট ভোটার কার্ড অফ ইন্ডিয়া, আপনারা পড়ে দেখবেন, ওতে লেখা আছে ভোটারই নাগরিক। কিন্তু পরবর্তীকালে মমতা আর বিজেপি একসঙ্গে ষড়যন্ত্র করে ভোটার কার্ডের উপর লিখলো ডিজিটাল কার্ড বলে, যে এটা আপনাদের জন্ম তারিখের প্রমাণ হবে, নাগরিকত্বের প্রমাণ হবে না। আপনি যদি ভোট দিতে চান তবে প্রতিবার ভোটার তালিকা যাচাই করুন। আমাদের মানুষের মাথায় মনে আছে, সে তো জানে শনিবারে শনি পুজো, লক্ষ্মীবারে কালী পুজো, অমুক বারে তমুক পুজো, পুজোতে আমাদের মঙ্গল হবে, আমরা ওসবের ধারি না। কিন্তু আসলে যে ওই পাটটা চুকে গেছে ভারতবর্ষের বুকে থেকে, সেই বিচার ব্যবস্থা থমকে গেছে। এখন বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সংবিধানের দ্বারা, এবং যদি কোনো মহিলারা যায় থানায় টানায় বিচার করতে, পুলিশ টুলিশ চলে আসে। এখন বামুন টামুন আসে না, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের লোকই বসে থাকে ওদের আনার জন্য। দেখবেন বামনের কোনো দোষ নাই, বামনকে 4 বার না ডাকতে গেলে আমাদের লোক সে আমাদের বাড়ির কাছে আসে না, কারণ বামন ইতিহাস জানে। বামন জানে যে এদের মধ্যে কোনো ভালো মানুষ জন্মে গেছে না, তো গুরুচাঁদ ঠাকুর, না তো বাবা সাহেব যোগেন্দ্র মন্ডল, না তো আজ পর্যন্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যার নাম PR গাভাই সাহেব, ফুল নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই, সে এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সে পুরোপুরি ঘোষণা করে দিচ্ছে এই সব শাসন ব্যবস্থা চলবে না, মানুষের প্রতি অত্যাচারের যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু করুন, কর্ম ব্যবস্থা চালু করুন, নচেত সরকার থেকে আপনারা নেমে পড়ুন। আজকে এত বছর পরেও বলতে হচ্ছে, তাই আমি আপনাদের বলবো যে আপনারা এই জায়গা থেকে একটু সজাগ থাকেন, বাচ্চাদের এবং আগামী প্রজন্ম। আপনারা একটা দুঃখ করে ভাবুন তো, আমরা তো এক দেশ ছেড়ে এক দেশে এসেছি,
সেই অত বড় কঠিন শিকড়ওয়ালা দেশ ছেড়ে এই দেশে এসেছি, এই দেশ ছেড়ে আমরা কোথায় যাব? কারো ব্যবস্থা আছে? আর কোনো ব্যবস্থা আছে আমাদের? তাহলে আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই বলছি আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা ভাববেন, বুঝবেন এবং চেষ্টা করুন, প্রত্যেকেই কিছু না কিছু শক্তি ধরুন এবং আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো। প্রত্যেকের সংসারটা ধরে রাখুন, সংসারটা যেন ছিঁড়ে না যায় হাত থেকে। মহিলারা খুব সাবধান, সাবধান, সাবধান। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের মহোৎসবে কিন্তু খাওয়ার শেষে বলে সাবধান, সাবধান, ফের কই করো আবাদান, সাধু সাবধান, সাবধান, 3-4 বার কেন সাবধান বলে? সংসারটাকে ধরে রাখুন, সংসার যেন উড়িয়ে নিয়ে যায়, যেন ভাসিয়ে না নিয়ে যায়। কিসে নিয়ে যাচ্ছে? মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী দমকা হাওয়া। এই দমকা হাওয়ায় যেন আমাদের এই সংসার ভেসে না যায়। কিভাবে ভেসে যাচ্ছে আশা করি আপনারা অনেক বোঝেন, আমার কথার মাধ্যমে বুঝতে পেরেছেন। এবং প্রত্যেকের বাড়িতে স্কুলের যে বইয়ের যে পেজ আছে, 3টে পেজ পরপর পড়বেন, 3টে পেজ পরপর, নিজেরা না পড়লে বাচ্চাকে বলবেন পড়ুন। দেখবেন প্রথম পেজের পরেই আছে সংবিধানের প্রস্তাবনা, তারপরে আছে সংবিধানের প্রস্তাবনার পরে আছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। এটা একটু পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমরা কত কিছুর অধিকারী, আমাদের অধিকারটা কোথায়, আমরা কি কি করতে পারি, কি কি ক্ষমতা আমাদের হাতে আছে। একদিন যদি পড়তে পারেন আর একদিন যদি মানেটা বুঝতে পারেন, তার মঙ্গল আপনার হবে 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 হবেই। হরি গুরুচাঁদ ঠাকুরের এটা আশীর্বাদ। এই জন্যই হরি গুরুচাঁদ ঠাকুর হচ্ছে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি। যখন চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন মানুষের মঙ্গল কামনা করবেন, তখন উনি একটা দরখাস্ত লিখেছিলেন। এখনো দরখাস্তটা লিপিবদ্ধ করা আছে, প্রত্নতত্ত্ব বিভাগে লেখা আছে যে চৈতন্য মহাপ্রভু লিখেছিলেন হুমায়ুন শাহকে যে মহারাজা, এই দেশে যেন জাতপাত থাকে না, যদি জাতপাত থাকে তাহলে গৌতম বুদ্ধের মানবতা, মানুষের ভিতরে মানবতা ধ্বংস হয়ে যাবে। কেন? মানুষে মানুষে ভেদাভেদ জাতাজাতি থাকবে, আপনি এটাকে দূর করুন। এই কথাটা বলার জন্য তারপরে তো গৌরাঙ্গ মহাপ্রভুর কি হয়েছে আপনারা সব জানেন, তাকে অকালে মরতেও হয়েছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ সে বহুত কষ্ট করে বৃন্দাবনে মেয়েদের সবাইকে ব্যবসা বাণিজ্য শেখানোর পরে, ব্যবসা বাণিজ্য শিখিয়েছিল জানেন তো, দই বিক্রি করতো রাধারানী, কেউ কাঠ কুড়াতো, কেউ মধু তুলতো। তারপরে উনি কি হলেন? দারোগার রাজা। তাহলে কোন ধর্মের মধ্যে আছে, কোন কথার মধ্যে আছে যে আমরা শক্তি না অর্জন করলে, রাজা না হলে আমরা কিছু করতে পারবো? এবং আমরা এই যে দোহাইটা দিই, ঠিক আছে সবার চললে আমার চলবে, এটাও বন্ধ করুন। সংসারটা আপনার, সংসার যদি আপনার ভিতরে অনেক শক্তি আছে, অনেক শক্তি আছে। আপনারা যদি না মানতে চান তো আমার দিকেই তাকিয়ে দেখবেন, আমি কত না কি না কাজ করেছি, লোকের বাড়ি কাজ করা, কোন কাজটা না করেছি। এই দেশের সব থেকে অশিক্ষিত দাদারাও তো ভালোভাবে দেখেছে, এই দাদারাও দেখেছে। তাহলে আমি শুধু একটা মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমার নিজের যদি উন্নতি করতে পারি, আমার সংসারের উন্নতি হতে পারে, আমার সংসারের উন্নতি করতে পারি, তাহলে আমার সমাজের উন্নতি হতে পারে। তো ধীরে ধীরে যেই কোর্টে আমাদের যাওয়ার কোনো, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতাম না। এখন তো কোর্ট চত্বরে একটা হসপিটাল, পায়খানা প্রস্রাব থাকার জায়গা, সারা ভারতবর্ষের সব কোর্টে, সব কোর্টে। তো আপনারাও চাইলে করতে পারবেন। এই পর্যন্ত আমি আমার আলোচনা রাখছি। আপনাদের কাছে বলবো, আপনারা শুধু শুনেই চলে যাবেন না, মাথায় নেবেন এবং মাথার মধ্যে বসে চিন্তা করবেন। আমি সোনাঢালির বিড়ি বাঁধতাম আর বসে বসে চিন্তাই করতাম, আর 2-1 লাইন ও আ ক খ লিখে লিখে বাচ্চাদের কাছ থেকে শিখতাম। এটাই ছিল আমার প্রাথমিক চেষ্টা। তারপরে ধীরে ধীরে হিন্দি, বাংলা, ইংরাজি বিভিন্ন ভাষাও শেখা, এবং বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন রাজ্যেও আমি স্পিচ করতে গিয়েও থাকি মাঝে মাঝে। কিন্তু আমি চাইছি কি যে আমি বিভিন্ন রাজ্যে না, আমার শুধু মহেশডাঙ্গা, পাল্লা নিয়ে এই কয়জন মানুষ কি দুর্ভোগে আছে, আমি আসি তো এইসব জায়গায়, কি শুনি যে আমার খুব খারাপ লাগে। আমি সেসব বলবো না, আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য, এই কথা শোনার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি হরি গুরুচাঁদ।